আমাদের চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, আজকের এই লাইভ সম্প্রচার বলুন বা আমাদের বিশেষ প্রতিবেদন বলুন, এতে তো সেটা গত ৩রা ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার পশ্চিমবঙ্গের দৈনিক এই সময় পত্রিকার সম্পাদকীয়তে পার্থপ্রতিম বিশ্বাসের লেখা হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন শীর্ষক নিবন্ধকে উপজীব্য করে আজকে আমাদের লাইভ বা বলতে পারেন আজকে আমাদের বিশেষ প্রতিবেদনে সেই আলোচনা, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, এটাই আলোচনার বিষয়। পশ্চিমবঙ্গের দৈনিক এই সময় পত্রিকার সম্পাদকীয়তে পার্থপ্রতিম বিশ্বাস লিখেছেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। দুই পড়শি দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা যেভাবে ব্যাহত হয়ে চলেছে তা এক অশনি সংকেত। এই ঘোলা জলে মাছ ধরতে চাওয়াদের নিয়ে কিন্তু সতর্ক থাকা দরকার, লিখেছেন পার্থপ্রতিম বিশ্বাস। তিনি লিখেছেন, প্রতিবেশী বিগড়ে গেলে তাদের সঙ্গে সহাবস্থান মহাভারতের যুদ্ধের চেয়েও জটিল হয়ে ওঠে। এমনটা ব্যক্তি জীবনে যেমন সত্য, তেমনটাই সত্যি বৃহত্তর সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক পরিসরেও। প্রতিবেশীর চরিত্র বদলালে যে স্বস্তি অস্বস্তির পারদের ওঠানামা বাড়ে, সেটা টের পাচ্ছে এই বাংলার মানুষ পড়শি বাংলাদেশের চলমান অশান্তির আবহে। ৭এর দশকে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে ভারতের সেনাবাহিনী এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ইতিবাচক ভূমিকার জন্য বন্ধু রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিল বাংলাদেশ। হাত বাড়ালে বন্ধুর সংখ্যা বৃদ্ধি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে জরুরি। বিশেষত দেশভাগের যন্ত্রণা তীব্র বলেই দুদেশের সম্পর্কের অবনতির সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে সজাগ থাকাটা দরকার। পার্থপ্রতিম বিশ্বাস লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা নির্বাসিত অবস্থায় আছেন নয়াদিল্লির আশ্রয়ে। তাঁর দেশত্যাগের পর থেকেই আরও স্পষ্ট হতে শুরু করেছিল যে হাসিনা সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে সে দেশের রাস্তায় সামনের সারিতে অসংখ্য ছাত্রছাত্রী থাকলেও সেই আন্দোলনের স্টিয়ারিং ধরে রেখেছিল সে দেশের মুসলমান মৌলবাদী সংগঠন। ফলে যে আন্দোলনকে দূর থেকে প্রাথমিকভাবে মনে হয়েছিল বৈপ্লবিক, সেটাই ক্রমে ক্রমে হয়ে উঠল জামাতের মতো মৌলবাদী শক্তির রাষ্ট্রীয় ক্ষমতা দখলের কৌশল। সে দেশে হাসিনা সরকার পতনের অব্যবহিত পর থেকেই শুরু হয়েছে নৈরাজ্যের নতুন অধ্যায়। গত কয়েক মাস ধরে সে দেশে এই মৌলবাদী তাণ্ডবের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও। সেই নৈরাজ্যের প্রেক্ষিতে সে দেশে প্রতিষ্ঠিত হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। পার্থপ্রতিম বিশ্বাস লিখেছেন, এমন তদারকি সরকার গঠন সে দেশের আমজনতার সার্বিক ইচ্ছার প্রতিফলন ছিল না, বরং সেই সরকার গঠনের পেছনে নিহিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক অঙ্গুলি হেলন। এমন মনোনীত সরকারের কুশীলবরা সে দেশের দায়িত্ব নেওয়ার পরেও ব্যর্থ সে দেশের আইন শৃঙ্খলা রক্ষায়। ঐতিহাসিকভাবেই সংখ্যাগুরু ধর্মীয় মৌলবাদী হিংসার শিকার হয় সংখ্যালঘু ধর্মের মানুষ। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। মৌলবাদীদের হাতে বাংলাদেশে আক্রান্ত হচ্ছে স্কুল কলেজ থেকে শুরু করে সংখ্যালঘুদের ধর্মস্থান বাসস্থান সবকিছুই। অথচ দেশের অন্তর্বর্তীকালীন সরকার এমন ধারাবাহিক হিংসার ঘটনাকে কিছু বিচ্ছিন্ন ঘটনা হিসাবে চিহ্নিত করে বিপদের মাত্রাকে লঘু করে দেখাতে চাইছে। এমনকি এই সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে ভারতীয় সংবাদ মাধ্যমের অপচেষ্টা হিসাবে দাগিয়ে দিয়েছে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রধান হিসাবে মোহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার পেলেও তার নিজ ভূমির কঠিন সময়ে শান্তি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। অতঃপর সে দেশের মৌলবাদী শক্তি জামাত এবং বিএনপির মতো রাজনৈতিক দল একযোগে ভারত বিরোধী প্রচারের চড়া সুর তৈরি করে চলেছে। শুধু সে দেশের সংখ্যালঘু মানুষেরা নয়, সামগ্রিকভাবে গোটা দেশ জুড়েই নৈরাজ্যের মাসুল গুনছে সে দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের
প্রান্তিক এবং মধ্যবিত্ত মানুষেরাও। পরিস্থিতি দ্রুত না বদলালে বাংলাদেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসা সময়ের অপেক্ষা মাত্র। সেক্ষেত্রে আবারও শুরু হতে পারে শরণার্থীর স্রোত এই রাজ্যের সীমান্ত পেরিয়ে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের স্বাধীনতার পর সেই দেশের সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠী ছিল দেশের মোট জনসংখ্যার 13.5%। সেটাই উত্তরোত্তর কমে এখন দাঁড়িয়েছে 7.95%। পার্থপ্রতিম বিশ্বাস লিখেছেন, বাংলাদেশের মাটিতে যেমন সংখ্যার দাপটে মুসলিম মৌলবাদীরা গণতন্ত্রের দফা রফা করছে, তেমনটাই কিন্তু এদেশের মাটিতেও চেষ্টা চালাচ্ছে হিন্দু মৌলবাদীদের দল। এমন মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি আখেরে একটা দেশের সমাজকে পিছিয়ে নিয়ে যায় তার অগ্রগতির পথ থেকে। বাংলাদেশে যেমন ধর্মীয় সংখ্যালঘু হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে, এদেশেও ধর্মীয় সংখ্যালঘু মুসলমানরা গত 10 বছরে রাষ্ট্রীয় নির্যাতনের বলি। এদেশের গেরুয়া শাসকের মেরুকরণের রাজনীতির হাতিয়ার সংখ্যালঘু মুসলমানদের প্রতি লাগাতার ঘৃণা এবং বিভাজনের বুলডোজার। দেশের প্রতিটা নির্বাচনেই মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষের প্রচার তীব্র করে ভোটের রাজনীতিতে নেমেছে শাসক দলের প্রত্যেকেই। এই প্রেক্ষিতেই প্রয়োজন সরকার পরিচালনার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার নীতি এবং আদর্শ। রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না থাকলে যে কোনো দেশেই সংখ্যালঘুর আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সাধারণত সংখ্যালঘুর অধিকার রক্ষার প্রয়াসকেই উন্নত গণতন্ত্রের নমুনা হিসাবে ধরা হয়। কিন্তু দুর্ভাগ্য যে এই ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে মাত্রার তারতম্য থাকলেও আধিপত্যবাদের এই বিপদ বেড়ে চলেছে। বাংলাদেশে যে শক্তি ইতিমধ্যে আগ্নেয়গিরির বিস্ফোরণের আকার ধারণ করেছে এই দেশের মাটিতে, সেটা রয়েছে সুপ্ত আগ্নেয়গিরির চেহারায়। এদেশের সংখ্যালঘুদের প্রতি ঘৃণা তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে মসজিদের কাঠামোগুলোকে পাখির চোখ করেছে হিন্দু মৌলবাদী শক্তি, ঠিক যেমনটা করছে বাংলাদেশের হিন্দু প্রধান অঞ্চলগুলোতে মুসলিম মৌলবাদী শক্তি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর কাশী, মথুরা বাকি হ্যাঁ বলেছিল যারা, তারাই এখন ময়দানে নেমেছে বিভিন্ন মসজিদের নিচেই মন্দিরের অস্তিত্ব প্রমাণ করতে। রাস্তার নাম, শহরের নাম, স্টেশনের নাম বদল ঘটে চলেছে গেরুয়া শাসনকালে সংখ্যালঘুদের ইতিহাস মুছে ফেলতে। কার্যত একই কায়দায় বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে চিত্তরঞ্জন এভিনিউ এবং সুভাষ বোস এভিনিউয়ের নাম পরিবর্তন করে নিজামুদ্দিন রোড এবং খালিদ বিন ওয়ালিদ রোড রাখা হয়েছে সংখ্যালঘুদের ইতিহাস থেকে মুছে ফেলতে। বোঝাই যাচ্ছে মৌলবাদের লক্ষণ অভিন্ন দেশকালের নিরিখে শুধু তার মোড়কটাই পাল্টাতে থাকে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের সম্বলে শাহী জামা মসজিদে নতুন করে পুরাতাত্ত্বিক সমীক্ষার নাম করে হিংসার পরিস্থিতি তৈরি করছে এদেশের হিন্দুত্ববাদী শক্তি। সেই হিংসায় প্রাণ গিয়েছে একাধিক মানুষের। এই প্রেক্ষিতে দেশের এবং রাজ্যের প্রশাসন আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থতার নজির গড়ে চলেছে। দেশের উপাসনা স্থল আইন অনুযায়ী 15ই আগস্ট 1947 সালের পর এই দেশে স্বীকৃত এবং চিহ্নিত মন্দির, মসজিদ কিংবা অন্য যে কোনো ধর্মস্থানের চরিত্র বদল করা যায় না। এমনকি রাম মন্দির সংক্রান্ত রায়ের সময় সুপ্রিম কোর্টও দেশের আর কোথাও যেন মসজিদের নিচে মন্দির প্রমাণের হুজুগ তুলে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা না হয় সে কথা স্পষ্ট জানিয়েছিল তাদের রায়ে। কিন্তু এরপরেও উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন অংশে পুরাতাত্ত্বিক সমীক্ষার নাম করে মন্দির, মসজিদ বিতর্ক উস্কে দিতে চাইছে হিন্দু মৌলবাদী শক্তি। দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উস্কে দিতে চাইছে হিন্দুবাদী শক্তি। ফলে এই দেশের শাসকের কণ্ঠে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি উৎকণ্ঠা খানিকটা বিড়াল তপসির মতোই ঠেকছে। ফলে সেই পুরনো কথা আপনি আচরি ধর্ম আবারও নতুন হয়ে ফিরে আসছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রেক্ষিতে। বাংলাদেশের ঘোলা জলের আবহে যারা এই দেশে মাছ ধরতে চাইছে তাদের সম্পর্কে তাই সচেতন থাকাটাও জরুরি এই স্পর্শকাতর পরিস্থিতিতে। এই রাজ্যের এক বিরোধী নেতা
পদ্মাপাড়ের হিন্দু প্রীতি প্রকাশের তাড়নায় বাংলাদেশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন তাদের উচ্চগ্রামের সাম্প্রদায়িক রাজনীতির সুর বাঁধতে। অনেকে এক কদম এগিয়ে আবার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে আর্থিক অবরোধ সৃষ্টির কথা বলেছেন, যাতে সে দেশের শাসককুলকে হাতে না মেরে ভাতে মেরে টাইট দেওয়া যায়। কিন্তু তাদের খেয়াল রাখতে হবে, বাংলাদেশের আমদানির মাত্র 12.2% নির্ভর করে ভারতের উপর, তার দ্বিগুণ তারা আমদানি করে চীন থেকে। পাশাপাশি সেই দেশের বিদেশি মুদ্রায় রপ্তানির তালিকার সামনের সারিতে থাকা দেশগুলোর মধ্যে জার্মানি, নেদারল্যান্ডস, ইংল্যান্ড এবং ইউরোপের বহু দেশ থাকলেও সেই তালিকায় পেছনের সারিতে রয়েছে ভারত। ফলে রপ্তানির ক্ষেত্রে কোনো অর্থনৈতিক চাপ পড়বে না ওই অর্থনৈতিক অবরোধের টোটকায়। মনে রাখতে হবে যে বাংলাদেশের সব মানুষ কিন্তু এই সংখ্যালঘু নির্যাতনের শরিক নয়। ফলে সে দেশের জনগণের প্রতি যুদ্ধন্দেহী মনোভাব দেখানো অর্থহীন। তাতে এদেশের রাজনীতির জল গরম হলেও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তৈরি হওয়া চাপানুতরের অবসান কিন্তু হবে না। ফলে এই প্রেক্ষিতে প্রয়োজন কূটনীতির যুদ্ধে সে দেশের মৌলবাদী শক্তিকে পরাস্ত করার কৌশল রচনার। আর সেই কাজ করতে হবে এদেশের সরকারকে আন্তর্জাতিক মঞ্চে আরও সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে। এই সময় পত্রিকায় লিখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণ বিদ্যার শিক্ষক পার্থপ্রতিম বিশ্বাস। একদম শেষে বলি, বদলে যাওয়া সময়ে প্রতিদিন কম বেশি সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, আমেরিকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে, হালফিনের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ সহ সব ধরনের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। আমাদের চ্যানেলের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।